মানবতা বিরোধী অপরাধ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, রিভিউ আবেদন করবে আসামি পক্ষ। যে যুদ্ধ অপরাধের জন্য তিনি অভিযুক্ত, যে মৃত্যুদণ্ড আমরা বলেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেটা বহাল রইল। আমরা রিভিউ ফাইল করব, পূর্ণাঙ্গ রায় পেয়ে আবার আপিল বিভাগে এই বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করব। দেশে বিদেশে উল্লাস ও আনন্দ মিছিল। আজকে আমরা অনেকটা ঋণ মুক্ত হলাম বলে আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি। কাদের চৌধুরীর রায় পূর্ণ বহাল রয়েছে, এটা হবারই কথা। এটা যদি না হইতো বাংলাদেশের বিচার বিভাগের প্রতি মানুষের বিশ্বাস উঠে যেত। আমাদের প্রত্যাশা হলো তার রায় দ্রুত কার্যকরী করা। এটা যখন সেই মৃত্যুদণ্ড হবে, এটা আরো সবাই খুশিতে, এই রাউজানবাসী সবাই খুশিতে আপ্লুত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি, এই রায়ে বিএনপি মর্মাহত। দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ঐতিহাসিক এ রায়ে কলঙ্ক মুক্ত হচ্ছে দেশ, বলছে আওয়ামী লীগ। সালাউদ্দিনের পরিবারের সঙ্গে কোনো বিচারপতির বৈঠকের প্রশ্নই ওঠে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় জনকণ্ঠ সম্পাদক সহ 3 জনকে তলব। নদীতে অবৈধ ঘের নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মাছের উৎপাদন বাড়াতে নদী আর খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার নির্দেশ। এবং মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে শরীরের 4 অংশ জখম হলেও 7 মাসের শিশুর বেঁচে যাওয়া অলৌকিক ঘটনা, বলছেন চিকিৎসকরা। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ট্রাইব্যুনাল থেকে সাজা পাওয়া একটি অভিযোগে খালাস দেয়া হয়েছে তাকে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এদিকে রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও রিভিউ পিটিশন করার কথা জানিয়েছে আসামিপক্ষ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 1 অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই বছরের 29 অক্টোবর খালাস চেয়ে আপিল করেন তিনি। চলতি বছরের 16 জুন শুরু হয় আপিল শুনানি। 13 কার্যদিবস শুনানি শেষে বুধবার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। রায়ে কুন্দেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, রাউজানের সুলতানপুর গ্রামে 3 জনকে হত্যা, রাউজানের 69 পাড়ায় 50 থেকে 55 জনকে হত্যা এবং চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজাফফর আহমদ ও তার ছেলে শেখ আলমগীরকে হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ। তবে সতীশ চন্দ্র পাল হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেয়া 20 বছরের কারাদণ্ড থেকে খালাস দেয়া হয় এই বিএনপি নেতাকে। ট্রাইব্যুনাল 9টি চার্জে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দোষী সাব্যস্ত করেছিলেন। তার ভিতরে আপিল বিভাগ শুধুমাত্র একটি চার্জের থেকে তাকে অব্যাহতি প্রদান করেছেন। যে যুদ্ধ অপরাধের জন্য তিনি অভিযুক্ত, যে মৃত্যুদণ্ড আমরা বলেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেটা বহাল রইল। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউ পিটিশন দায়ের করবেন তারা। রায় সম্বন্ধে আমাদের কোনো বক্তব্য নেই, তবে আমরা বলতে চাই যে মিথ্যা সাক্ষ্যের উপরে ভিত্তি করে ট্রাইব্যুনাল তাকে যে সাজা দিয়েছিল আপিল বিভাগ সেটাই অনুমোদন করেছে এবং আমরা আশা করি আমরা রিভিউ ফাইল করব। সালাউদ্দিন কাদের চৌধুরীর এই মামলাটি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো। এর আগে জামায়াত নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসেন সাইদি, মোহাম্মদ কামরুজ্জামান ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধের মামলার নিষ্পত্তি হয়েছে। ট্রাইব্যুনালের রায় ফাঁসের চেষ্টা করা, আদালতের কাজকড়ায় দাঁড়িয়ে অসৌজন্যমূলক আচরণ করা, দম্ভুক্তি করা সহ নানা কারণে আলোচিত ছিল এই মামলা। তবে সংশ্লিষ্টরা বলছেন ট্রাইব্যুনালের রায় আপিল বিভাগেও বহাল থাকায় সেই সত্যটি আবারও প্রতিষ্ঠিত হলো আইনের চোখে সবাই সমান।
খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, এই রায়ে দল বিক্ষুব্ধ ও মর্মাহত। বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই প্রতিক্রিয়া জানান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যাপারে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের প্রদত্ত রায় বহাল রাখায় আমরা হতাশ, বিস্মিত ও বেদনাহত হয়েছি। তিনি ন্যায় বিচার লাভ করেননি। অন্যায্যভাবে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ ও সত্যি মর্মাহত। আমাদের দল মনে করে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমাদের দল আরও মনে করে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারে আইনি স্বচ্ছতার অভাব ও নানা ত্রুটি বিচ্যুতি রয়েছে। প্রত্যাশা করব এ রায়ের রিভিউ চলাকালে ভবিষ্যতে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার থেকে যেন বঞ্চিত না হন। এর আগে দুপুরে অবশ্য বিএনপির দুই সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান এ রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনে সেদেশের সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মৃত্যুতে শোক বইয়ে সই করতে যান বিএনপির কেন্দ্রীয় এই দুই নেতা। ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা পাঠানো হয়েছে বলে তারা জানালেও সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায় বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি দুজনই এড়িয়ে যান। পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমরা এখানে শোক বইতে অন্যদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু দণ্ডাদেশ বহাল রাখাকে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করেছে আওয়ামী লীগ। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে বলেও মন্তব্য করেছে দলটি। দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এটি একটি ঐতিহাসিক রায়। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি ও কলঙ্ক মুক্তির আরো এক ধাপ এগিয়ে গেছে। আমরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, খালেদা, তারেক, বিএনপি, জামাত, শিবির যতই সহিংসতা, নাশকতা, ষড়যন্ত্র, ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাক না কেন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে সম্পন্ন হবেই। এদিকে ফাঁসির রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন প্রসিকিউশন, মুক্তিযোদ্ধা ও মামলার তদন্ত সংশ্লিষ্টরা। সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা। এত বড় একজন ঘৃণ্য মানুষ যে এত মানুষকে হত্যা করেছে, শুধু তাই নয়, যিনি জাতীয় পতাকাকে, জাতীয় সঙ্গীতকে পর্যন্ত ব্যঙ্গ করার মতো দুঃসাহস দেখিয়েছেন, সেই মানুষটির এই বিচারে আমরা সন্তোষ প্রকাশ করছি। এত বছর পরে হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো এবং তার যে ভিকটিমরা, যাদেরকে তিনি হত্যা করেছেন, নিরীহ নিরস্ত্র বাঙালিদেরকে এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে তার যে সাম্প্রদায়িক একটি জিঘাংসা উনি নিয়েছেন, আজকে মনে হয় যে সেই সত্যটি প্রতিষ্ঠিত হলো যে এই বাংলাদেশ আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশ। জাতির কাছে, হাইকোর্ট, সুপ্রিমের কাছে অনুরোধ থাকবে, এদেরকে যারা জাতীয় পতাকা দিয়ে মন্ত্রিত্ব দিয়েছে, এই 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত পতাকাকে যে মা বোনরা ধর্ষিত হয়েছে, যারা বুদ্ধিজীবীরা স্বজন হারিয়েছে, আজকে আমাদের দাবি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফাঁসির যোগ্য অপরাধ উনি করেছিলেন, ওনার অ্যাকচুয়াল পার্টিসিপেশনও ছিল এবং তার নেতৃত্বও ছিল। এই দুইটা সবগুলো ঘটনাতে আজকে 43 বছর পর বাংলাদেশের সুপ্রিম কোর্ট একজন যথোপযুক্ত বিচার করে জাতিকে, সারা পৃথিবীকে কলঙ্ক মুক্ত করলো। আমরা মুক্তিযোদ্ধারা সুপ্রিম কোর্টের রায়কে স্যালুট জানাচ্ছি। দেখছেন রাত 11টার সময়। নদীতে অবৈধভাবে ঘের নির্মাণ করে যারা মাছ চাষ করছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতে নদী আর খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। সকালে রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহ 2015 উদ্বোধন করে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকারের প্রচেষ্টায় মাছে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে মানুষের প্রধান খাদ্য মাছ। একসময়ে মাছের প্রধান উৎস ছিল নদী, খাল, বিল,
কিন্তু সময়ের পরিক্রমায় মানুষ বেড়েছে আর কমেছে নদীর পানির প্রবাহ, আর অতিরিক্ত মানুষের জন্য তাগিদও রয়েছে মাছের উৎপাদন বৃদ্ধির। এ লক্ষ্যের কথা মাথায় রেখে প্রতি বছর পালন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ, নেওয়া হয় নানা কর্মসূচি। এবারের মৎস্য সপ্তাহ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাছের উৎপাদন বাড়াতে স্বাভাবিক রাখতে হবে খালবিলের পানির প্রবাহ। সুন্দরবনে একটা কথা বলবো যে কিছু কিছু খাল খুব গুরুত্বপূর্ণ, অথচ সেখানে অনৈতিকভাবে কিছু মৎস্য চাষ করা হয়, যা আমাদের ওই সুন্দরবন নদীর জন্য ক্ষতি। তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, বিকল্প ঘেরের ব্যবস্থা করতে হবে, কিন্তু নদীর যে পানির ধারাটা যেন কোনো রকম ব্যাহত না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। কাজে এটা যত কঠোর পদক্ষেপ হোক নিতে হবে। এখানে কারা আছে এত প্রভাবশালী কে যে আমার খাল নষ্ট করতে পারে, এটা কিন্তু করতে দেওয়া যাবে না। শেখ হাসিনা বলেন, বিশ্বজুড়ে প্রবাসী 1 কোটি বাঙালির কথা মাথায় রেখে গুরুত্ব দেয়া হচ্ছে মৎস্য প্রক্রিয়াজাতকরণ এবং তা রপ্তানির ওপর। আর এক্ষেত্রে মাছের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ফরমালিন নিয়ন্ত্রণে আমরা সক্ষমতা অর্জন করেছি এবং চিংড়ি রপ্তানি নিয়ে প্রায় সমস্যা হতো। এমনকি 96 সালে যখন সরকারে আসি তখন আমরা দেখেছিলাম এই চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল, এবং সেটা আমাদেরই কিছু অসৎ ব্যবসায়ীদের কারণে। কারণ চিংড়ির মধ্যে লোহা ঢুকিয়ে দিয়ে চিংড়ির ওজন বাড়িয়ে যদি বিদেশে পাঠানো হয়, বিদেশিরা নিশ্চয়ই সেই লোহা খাবে না, কিন্তু মাঝখানে ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশ। এই ধরনের কিছু কর্মকাণ্ড কেউ কেউ করে থাকে। কাজে এই বিষয়টা আরো ভালোভাবে লক্ষ্য রাখা একান্তভাবে প্রয়োজনীয় বলে আমি মনে করি। অনুষ্ঠানে মাছ চাষে সফলতার জন্য 20 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য সপ্তাহ পদক। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। ঢাকা টেস্টে 5 দিন ভালো খেলে সিরিজ জেতার প্রত্যয় টাইগারদের। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চায় প্রোটিয়ারা। এবার বিস্ময়কর শিশুর খবর। শিশুটি ছিল মায়ের পেটে, সঠিক সময়ে জন্মের ছিল আরো 3 মাস বাকি। কিন্তু মাগুরায় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে মায়ের পেটে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় সে। পিঠে গুলি লেগে শরীরের 4টি অংশ জখম হয়। গুলিবিদ্ধ এই নবজাতকের বেঁচে যাওয়াটাকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন চিকিৎসকরা। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত জানাচ্ছেন শাতিলা শারমিন। মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল 34 সপ্তাহের ভ্রূণ। যে কোনো ধর্ম, বিজ্ঞান বা মানব সভ্যতার ইতিহাস মতে একজন মানব শিশুর জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা এটি। মানুষের নৃশংসতা মাতৃজঠরে নিরাপদ হতে দেয় না শিশুকে। চলতি মাসের 23 তারিখ মাগুরার দোয়ারপাড়ায় ঘটে এমন একটি অমানবিক ঘটনা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সন্তান সম্ভবা নাজমা বেগম। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যা শিশুর জন্ম দেন নাজমা। মৃত নয়, জীবিত। চিকিৎসকরা যাকে দেখছেন অলৌকিক ঘটনা হিসেবে। ওর গুলিটা গিয়েছে বুকের পিছন দিক থেকে সামনের দিকে এসেছে। গুলিটা পাস করার সময় ওর ডান দিকের গলায় এবং ডান হাতের তালুতে ওর আঘাত লেগেছে। বুকের এক্সরেটা দেখে এখান থেকে যেটা লাগছে সেটাতে হচ্ছে যে মায়ের গর্ভে যখন থাকে তখন সাধারণত ফুসফুসগুলা কোলাপসড অবস্থায় থাকে, কারণ তখনও তো সে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেনি। প্রথম মায়ের পেট থেকে বের হয়ে কান্না শুরু করে, তখনই বাতাস ঢোকার কারণে ফুসফুসটা ফুলে আসে। বুলেট যখন চলে গিয়েছে ওর ফুসফুসে কোনো রকম ইনজুরি করতে পারে নাই। এটা বাচ্চার জন্য একটা সৌভাগ্য, প্লাস আরো একটা ভাগ্যের ব্যাপার, ওর রিবসেও কোনো ক্ষতি করতে পারেনি। আমার মনে পড়ে না কখনো মাতৃগর্ভে থাকা কোনো শিশু বুলেট বিদ্ধ হয়ে আমাদের কাছে এসছে। এটা যদি চুল পরিমাণ সরে যেত তাহলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারত। কাজে এটা আসলে একটা মিরাকেল। এই ধরনের একটা মারাত্মক ইনজুরির পরেও আমরা বাচ্চাটাকে এখনো বেঁচে আছে। সঠিক সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, শুধু তাই না তার শরীরের ওজনটাও কম। এই দুটো সমস্যা যে বাচ্চাদের থাকে তাদের কিন্তু নানাবিধ সমস্যা হতে পারে, বিশেষ করে জন্মের প্রথম 1 মাস। এখন পর্যন্ত বাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো আছে। সে নিজেই খাওয়া দাওয়া করছে, পায়খানা প্রস্রাব সব নিয়মিত আছে।
তা আমরা কটু দুধ খাই বাচ্চাকে বাঁচায় রাখতেছি। আমরা তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমার মন ভালো হয়ে যাবে। স্থিতিশীল হলেও 2 সপ্তাহের নিবিড় পর্যবেক্ষণের পরেই নবজাতকটির অবস্থা সম্পর্কে জানা যাবে, এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রসঙ্গ। বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। তার পরিবারের সঙ্গে কোনো বিচারপতির কোনো ধরনের বৈঠকের প্রশ্নই ওঠে না। রায় ঘোষণার পর এমন মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুব আলম। আর রায় নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠের প্রকাশক, সম্পাদক সহ 3 জনের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেছেন আদালত। আফজাল হোসেনের রিপোর্ট। গত কয়েকদিন ধরে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতেই মামলার শুরু থেকেই সাকার পরিবার এ ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। যদিও আসামিপক্ষের দাবি আদালতের উপর চাপ দিচ্ছে বিভিন্ন মহল। বুধবার বিএনপির এই নেতার আপিলের রায়ে মানবতাবিরোধী সাকার মৃত্যুদণ্ড বহাল থাকায় সব জল্পনা কল্পনার অবসান হয়। প্রমাণ হয়েছে বিচার বিভাগের কুৎসা রটাতেই পরিকল্পিতভাবে করা হয় এ ধরনের অপপ্রচার। সমস্ত জাতি যেখানে অপেক্ষা করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর দ্বন্দ্বের অপেক্ষায়, আর সেখানে এই ধরনের একটা লেখা লিখে সমস্ত বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা এবং বিচারকদের প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে প্রচন্ড হতাশা সৃষ্টি করা, এটা তো খুবই গর্হিত কাজ। আর বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠের প্রকাশক, সম্পাদক সহ 3 জনের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগের রায়ের আগে ও পরে রায় নিয়ে মন্তব্য করার বিষয়টি খতিয়ে দেখতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার সম্পর্কে তথ্য চেয়েছেন আপিল বিভাগ। জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ এই 2 জনের উপর কন্টেম্প্ট রুল ইস্যু করেছেন এবং তাদেরকে আগামী 3রা আগস্ট সকাল 9টায় সশরীরে আদালতে হাজির থাকতে বলেছেন। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ইমরান এইচ সরকারের বিস্তারিত, তার পার্টিকুলার, তার ঠিকানা ইত্যাদি আদালতের কাছে সাপ্লাই করা, জমা দেওয়া। সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে নানা মহলে বিভ্রান্তি ছড়ানো হলেও রাষ্ট্রপক্ষ বলছে ওইসব অপপ্রচারের উদ্দেশ্য ছিল বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা, যা আজকের রায়ে প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৭১ মহান মুক্তিযুদ্ধে নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাসভবন গুডসিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে রূপ দেওয়ার দাবি উঠেছে। আপিল বিভাগের রায় ঘোষণার পর তা দ্রুত কার্যকরের পাশাপাশি জাদুঘর প্রতিষ্ঠার এই দাবি জানান মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ। এদিকে রায় ঘোষণার পর চট্টগ্রাম সহ তার জন্মস্থান রাউজানে আনন্দের বন্যা বয়ে যায়। গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সহ অন্য সংগঠনগুলো মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 1971 সালের আগে থেকেই নগরীর জামাল খান এলাকার বিশাল পাহাড়ে নির্মিত এ বাসাটিকে বাসভবন হিসেবে ব্যবহার করতেন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী। এ সময় তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীও থাকতেন এ বাসায়। মুক্তিযুদ্ধ শুরু হলে সালাউদ্দিন কাদের চৌধুরী চান্তারা খচিত শহরের এ বাসাটিকে ব্যবহার করতেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী সাধারণ মানুষকে নির্যাতনের কেন্দ্র হিসেবে। নগরী ও আশপাশের জেলা থেকে মুক্তিযোদ্ধাদের ধরে এনে এখানে নির্যাতন চালানো হতো। নির্যাতনের শিকার হয়ে অনেক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণের পাশাপাশি পঙ্গুত্ব বরণ করেছেন। এ অবস্থায় মুক্তিযুদ্ধের স্মৃতিবহ এই গুডসিলকে মুক্তিযুদ্ধের জাদুঘরে রূপ দিয়ে দাবি সম্মুখ সমরের যোদ্ধাদের। মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে যেখানে দিনের পর দিন, রাতের পর রাত যেখানে হত্যা করা হয়েছে, সেই গুডসিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমাদের প্রত্যাশা হলো তার রায় দ্রুত কার্যকরী করা, এবং দ্রুত কার্যকরী করলে বাংলাদেশের এই যে চট্টগ্রামের যে আবম জনতা, তার যে অত্যাচার, অনেক শহীদ পরিবার আত্মা শান্তি পাবে। একসময় সাকার চৌধুরীর জন্মস্থান উত্তর চট্টগ্রামের রাউজান তার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যে কারণে রায় ঘোষণার পর অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। তার অনুসারীদের কাউকে রাস্তায় তো দেখাই যায়নি, বরং সেখানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেজন্য রৌজনবাসী আজকে অনেক আনন্দ এবং খুশি। আমরা এটা কার্যকরের অপেক্ষা থাকবো, খেয়ে থাকবো। এদিকে নগরীতে মিছিল সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ এবং গণজাগরণ মঞ্চ। চট্টগ্রামবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আজকে
ঈদের আগের দিনের যে চাঁদ রাত বলি আমরা, সে চাঁদ রাত উদযাপন করব এখন। নগরীর পাহাড়ের চূড়ায় অবস্থিত 3টি পৃথক বাসভবন রয়েছে। স্বাধীনতার পরও এই গুডস হিলকে বাসস্থান হিসেবে ব্যবহার করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এমনকি গ্রেপ্তার হওয়ার আগে চট্টগ্রাম আসলে সালাউদ্দিন কাদের চৌধুরী এখানেই থাকতেন। বর্তমানে এখানে স্থায়ীভাবে কেউ না থাকলেও মাঝে মাঝে তার ভাই গিয়াস কাদের চৌধুরী এবং সাইফুদ্দিন কাদের চৌধুরীর পরিবার সময় কাটান। বিরোধী ট্রাইব্যুনালের তদন্তকারী দল এখান থেকে নির্যাতনের অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় স্বস্তি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। সাকা চৌধুরীর রায় জানতে অপেক্ষমান মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাধারণ প্রবাসীরাও সমাবেশের স্থলে জড়ো হন। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও মা বোনের সম্ভ্রমের সম্মানে এ রায় বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, এর মাধ্যমে জাতি কিছুটা হলেও ঋণমুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাকা চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায় ঘোষণার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অপেক্ষমান গণজাগরণ মঞ্চের কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। তাদের সঙ্গে যোগ দেন মুক্তিযোদ্ধা সহ প্রবাসী নারী পুরুষরাও। ফাঁসির রায় বহালে সন্তোষ প্রকাশ করেন তারা। সাকা চৌধুরীর রায় পূর্ণ বহাল রয়েছে, এটা হবারই কথা। এটা যদি না হইতো বাংলাদেশের বিচার বিভাগের প্রতি মানুষের বিশ্বাস উঠে যেত। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যথাযথভাবে এই বিচার সম্পন্ন করেছে, এই জন্য আমরা বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। সাকা চৌধুরীর মতো মানুষের সে রায়টা যে বলবৎ থাকলো, সেটাতে আমি খুশি। আমরা মুক্তিযুদ্ধ করতে পারিনি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আমরা লালন করি এবং আমরা মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখার জন্য আমরা প্রত্যেকে এক একজন মুক্তিযোদ্ধা। আজকে আমরা অনেকটা ঋণ মুক্ত হলাম বলে আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি। বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, এ রায়ে জনগণের আশা আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের বুকে আমরা অবশ্যই রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। সঠিক রায় দেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সাংবাদিক মুজাহিদ আনসারী, কমিউনিটি নেতা জয়নাল আবেদিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, গণজাগরণ মঞ্চের মিনহাজ আহমেদ, মিথুন আহমেদ সহ অনেকে। ৭১-এর শহীদদের প্রতি, আমাদের জাতির প্রতি যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট আমার বিচারপতিরা দেখিয়েছেন। শহীদদের বিদেহী আত্মার প্রতি শান্তি দেওয়ার জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রবাসের সকল মানুষের পক্ষ থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে অভিনন্দন জানাচ্ছি। একজন যুদ্ধাপরাধীর যথার্থ শাস্তির রায় ঘোষণায় আনন্দ প্রকাশের সঙ্গে সঙ্গে পড়ে যায় একে অপরকে মিষ্টিমুখ করারও ধুম। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে নিজেদের নিয়োজিত রাখতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করে জেলা প্রশাসকদের ওপর। তাই তাদের মেধা ও দক্ষতা দারিদ্র্যমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে। মনে রাখবেন, মনে করবেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে জনগণের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখাই আপনাদের মূল দায়িত্ব। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়। জনগণ ভালো থাকলে আপনারা সবাই ভালো থাকব। তাই আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে সেবামুখী মনোভাব নিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে প্রতিটি জেলা থেকে একটি করে পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত করতে প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি গুদাম তৈরি করা প্রয়োজন বলে খাদ্যমন্ত্রীকে জানিয়েছেন জেলা প্রশাসকরা। এ সময় খাদ্যমন্ত্রী পর্যাপ্ত গুদাম নির্মাণের আশ্বাস দেন। এছাড়া জেলা প্রশাসকরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে ওই মন্ত্রণালয়ের কিছু কাজ জেলা পর্যায়ে সমাধানের ব্যবস্থা করার আহ্বান জানান। এছাড়া পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে বৈঠকে এবছর 8 কোটি গাছ লাগানো এবং চরাঞ্চল ও পতিত জমিতে বনায়ন কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত হয়। বিসিক শিল্পনগরীতে অব্যবহৃত প্লট বরাদ্দ বাতিল করে নতুন করে বরাদ্দ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর প্রতি অনুরোধ জানান ডিসিরা। খাদ্য মন্ত্রণের কাছে তাদের যে চাহিদা ছিল সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বিভিন্ন এলাকায় তাদের খাদ্য গুদামের প্রয়োজন। অনেক খাদ্য গুদাম তারা নষ্ট হয়ে গেছে বা নতুন খাদ্য গুদামের দরকার, সেই চাহিদাই তারা সবচেয়ে বেশি দিয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি 1,05,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের খাদ্য গুদাম তৈরি হচ্ছে
জিওবির ফান্ডে। বর্তমানে আমাদের 19 লক্ষ মেট্রিক টন খাদ্যের ধারণ ক্ষমতা আছে, সেটা আমরা ইনশাল্লাহ সামনে 25 লক্ষ মেট্রিক টনের উন্নতি হবে। তাদের এটাই সবথেকে বড় চাহিদা ছিল, আমরা সেটা ফুলফিল করবো বলতে পারছি, ইনশাল্লাহ আমরা ফুলফিল করতে পারব। অল্প সময়ের জন্য যদি যাওয়া আসা করে, এই পাশ থেকে বাংলাদেশ থেকে ভারতে যায় বা ভারত থেকে বাংলাদেশে, এইটা স্থানীয়ভাবে ডিসিদেরকে দেওয়া যায় কিনা, যে আমাদের ডিসি ওদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম। তো এটা আমরা দেখব, এটা অবশ্যই ভালো প্রস্তাব এবং আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব এই ডেপুটি কমিশনার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভারতীয় সাইডে তারা স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে যদি তারা সমাধান করতে পারেন, তো এটা আমাদের জন্য ভালো হবে। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যমের দেশে রূপান্তরিত হয়েছি এবং আশা করি আমরা আগামী 3 বছরের মধ্যে আমরা মধ্যমের দেশে রূপান্তরিত হব। সেই কারণে আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে এবং পণ্যের বহুমুখীকরণ করতে হবে, বাজার বহুমুখীকরণ করতে হবে এবং আমরা একটা প্রতিটি জেলায় একটা পণ্য চিহ্নিত করার আমরা নির্দেশ দিয়েছি, যে একটা পণ্য ভালোভাবে চিহ্নিত করে সেটাকে আমরা নার্সিং করে আমরা যাতে সেই পণ্যটাকে আমরা রপ্তানি করতে পারি। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, ODOP, এর মাধ্যমে আমাদের পণ্য বহুমুখীকরণ করার আমরা চেষ্টা করব। 1993 সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের শেষ মুহূর্তের প্রাণ ভিক্ষার আবেদন মঞ্জুর না করতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এরই মধ্যে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এর আগে ইয়াকুব মেমনের প্রাণ ভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করেন ভারতের সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের রাজ্যপালও ইয়াকুবের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সম্মতি পেলেই বৃহস্পতিবার 54তম জন্মদিনে তার ফাঁসি কার্যকর করা হবে বলে জানায় এনডিটিভি। সুপ্রিম কোর্ট মেমনের মৃত্যুদণ্ড বহাল রাখার চূড়ান্ত রায় দেওয়ার আগে বুধবার সকালে রাষ্ট্রপতির কাছে দ্বিতীয়বারের মতো প্রাণ ভিক্ষার আবেদন জানায় ইয়াকুব মেমন। গত বছরও তার পক্ষ থেকে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যান করেন প্রণব মুখার্জি। এদিকে মুম্বাই হামলায় নিহতদের স্বজনরা কালক্ষেপণ না করে মেমনের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। 1993 সালের ভয়াবহ ওই হামলায় 257 জন নিহত হন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ প্রসঙ্গ। টাইগাররা ফর্মে আছে বলেই প্রতিপক্ষ চাপে রয়েছে। তবে চ্যালেঞ্জ 5 দিন ধারাবাহিক ভালো খেলা, এটা ধরে রাখতে পারলে জয় পাওয়া সম্ভব হবে। টেস্ট সিরিজ জিততে এমনটাই মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে জয়ের কথা সরাসরি না বলে প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা নিজেদের ভালো খেলাটাকে গুরুত্ব দিলেন। আগামীকাল মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার শেষ টেস্ট শুরু হবে সকাল 9:30টায়। বৃষ্টিতে ভেসে যাওয়া চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্ট নিজেদের করে নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে মিরপুরে শেষ অনুশীলনও করেছেন টাইগাররা। বিশেষ করে প্রোটিয়াদের বিশ্বসেরা ব্যাটিং ও বোলিং লাইন আপের কথা বিবেচনা করে অনুশীলনে একটু বেশি মনোযোগী ছিলেন মুশফিক সাকিবরা। এদিকে দক্ষিণ আফ্রিকাও নিজেদের ঝালিয়ে নিয়েছে এদিন। টেস্টের 1 নম্বর দলটি ঢাকা টেস্ট জেতার জন্য মরিয়া। তাই স্বাগতিকদের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চান অতিথিরা। রিসেন্ট ফর্ম যদি কথা বলে, বাংলাদেশ টিম আল্লাহর রহমতে অনেক ভালো ক্রিকেট খেলছে, অলমোস্ট টেস্ট ওয়ানডে সব ফর্মেটে। সো আশা করছি এটাই একটা আমাদের কনফিডেন্স যে অ্যাটলিস্ট আমরা যেটা লাস্ট কিনা অল আউট করে আমাদের সবার বোলিং উইটে অ্যাটলিস্ট কনফিডেন্স আছে যে না, ভালো জায়গায় বল করলে অনেক প্রেশার বিল্ড করলে অ্যাটলিস্ট তাদের মতো টিমকে অল আউট করা যায়, যেটা আমাদের জন্য একটা অপরচুনিটিও, যে নাম্বার 1 টেস্ট টিমের সাথে খেলা এবং তারা এরকম প্রেশারে যে অ্যাটলিস্ট এরকম একটা ম্যাচ যেটা কিনা ওদের জিততে হবে। এবং লাস্ট টেস্টে অলমোস্ট প্রত্যেকটা সেশনে আমরাই অলমোস্ট ডমিনেট করেছি। সো সেই থেকে বলবো যে টার্গেট তো অবশ্যই ভালো করা এবং প্রতি বিশ্ব উইকেট নেওয়ার মতো আমাদের ইনশাল্লাহ ক্যাপাবিলিটি আছে। তো আশা করবো যে এই টেস্টটা যেন খুব ভালোভাবে শেষ করতে পারে এবং যেটা শেষ করলে তো জানি না কি হবে, তো 1 নিলে হয়তো বা সিরিজটা বাংলাদেশ ইনশাল্লাহ জিততেও পারে। রাত 11টার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ে ফাঁসি বহাল, রাষ্ট্রপক্ষে সন্তোষ। রিভিউ আবেদন করবে আসামি পক্ষ, দেশে বিদেশে আনন্দ উল্লাস। সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি, এই রায়ে বিএনপি মর্মাহত।
দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ঐতিহাসিক এরায় কলঙ্কমুক্ত হচ্ছে দেশ, বলছে আওয়ামী লীগ। নদীতে অবৈধ ঘের নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মাছের উৎপাদন বাড়াতে নদী আর খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার নির্দেশ। মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে শরীরের 4 অংশ জখম হলেও 7 মাসের শিশুর বেঁচে যাওয়া অলৌকিক ঘটনা, বলছেন চিকিৎসকরা। এবং ঢাকা টেস্টে 5 দিন ভালো খেলে সিরিজ জেতার প্রত্যয় টাইগারদের। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চায় প্রোটিয়ারা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।